প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আব্দুল মালিক মোল্লা, সহকারী শিক্ষক গণিত, ধলারা পশ্চিমপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের থেকে অর্থাৎ প্রথম অধ্যায়ের 1.2 অনুশীলনী থেকে আমরা মৌলিক, যৌগিক ও সমমৌলিক সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে তোমরা যারা যুক্ত আছো তারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তোমার আশেপাশে যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাদেরকে একটু ফোন করে জানিয়ে দাও অথবা খবর দিয়ে দাও যে এখন আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসটি শুরু হচ্ছে, তারা যেন আমার ক্লাসটি ফলো করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয় রেডি হয়ে গেছো। তো আমি মূল আলোচনায় ফিরে আসি। আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের নাম ছিল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো আমরা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই আলোচনার মধ্যে আমাদের মৌলিক, যৌগিক ও সমমৌলিক সংখ্যা নিয়ে আলোচনায় আছে 1.2 অনুশীলনীতে। আমরা স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমরা জানি, আমরা পূর্বে শিখেছি যে শূন্য বাদে 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ইত্যাদি অসীম পর্যন্ত এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। স্বাভাবিক সংখ্যা শুরু আছে, অর্থাৎ শুরু বলতে 1 থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হয় এবং স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই, আনলিমিটেড। যত পর্যন্ত গুণা যায় তত পর্যন্ত সবাই স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা 3 প্রকার সংখ্যা লক্ষ্য করি। একটি মৌলিক সংখ্যা, একটি যৌগিক সংখ্যা আর এককে আমরা কখনো মৌলিক সংখ্যা বলবো না। তার কারণ ব্যাখ্যা করব আমি। তো মৌলিক সংখ্যা তাহলে কাকে বলে? আমরা জানি 1 অপেক্ষা বড় যে সমস্ত সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি। 1 অপেক্ষা বড়, কথাটি বলছি, 1 অপেক্ষা বড় যে সমস্ত স্বাভাবিক সংখ্যার 1 এবং সেই সংখ্যা নিজে ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি। আর আরেকটি বৈশিষ্ট্য আছে, মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক থাকে 2টি আর যৌগিক সংখ্যার সাধারণ গুণনীয়ক থাকে 2 এর অধিক। এটি আমাদের মনে রাখতে হবে। তো আমি কিছু মৌলিক সংখ্যার উদাহরণ দেখাই। যেমন 2 কে 2, 3 কে যদি আমি ভাঙাই 3 কে 3, 5 কে যদি ভাঙাই তাহলে 5 কে 5, 7 কে যদি ভাঙাই তাহলে 7 কে 7, আমরা যদি 11 কে ভাঙাই তাহলে 11 কে 11, এই জাতীয় যদি 13 কে ভাঙাই তাহলে এখানে আসে 13 কে 13। অর্থাৎ 17 কে যদি ভাঙাই তাহলে 17 কে 17, 19 কে যদি ভাঙাই তাহলে 19 কে 19। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এইভাবে দেখি যে এই যে সংখ্যাগুলো, স্বাভাবিক সংখ্যাগুলো আমরা লিখলাম, তার গুণনীয়ক কটি? আমরা এখানে 2 লিখেছি, এই 2 এর গুণনীয়ক 1 এবং 2। 3 লিখেছি, 3 এর গুণনীয়ক 1 এবং 3, 3 এর গুণনীয়ক। 5 লিখেছি, 5 এর গুণনীয়ক 1 এবং 5।
আমরা 7 লিখেছি, 7 গুণনীয়ক 1 এবং 7। একই নিয়মে আমরা এখানে 11 লিখেছি, 11 গুণনীয়ক 1 এবং 11। 13 লিখেছি, 13 গুণনীয়ক 1 এবং 13। 17 লিখেছি, 17 গুণনীয়ক 1 এবং 17। আবার 19 লিখেছি, 19 গুণনীয়ক 1 এবং 19 নিজে। এই জাতীয় যে সংখ্যাগুলো আমরা দেখলাম, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে কিছু কিছু সংখ্যা আছে যা 1 দ্বারা বিভাজ্য এবং সেই সংখ্যা নিজে দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে 1 দিয়ে ভাগ করা যায় এবং সেই সংখ্যা নিজে দিয়েই নিজেকে ভাগ করা যায়। এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি। আর মৌলিক সংখ্যায় সবসময় 2টি গুণনীয়ক থাকে। এই যে আমরা সংখ্যাগুলো লক্ষ্য করলাম, এর প্রত্যেকটি সংখ্যা 2টি করে গুণনীয়ক আছে, 2টি করে গুণনীয়ক আছে। তো আমরা যদি এখানে বলি যে তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞা আছে 1 অপেক্ষা বড়, তাহলে 1 কি জিনিস? তাহলে আমরা যদি 1 কে বিশ্লেষণ করি তাহলে 1 সমান এককে 1। তাহলে 1 এর গুণনীয়ক 1 নিজে। এখানে মৌলিক সংখ্যা বলা আছে 2টি গুণনীয়ক থাকতে হবে, কিন্তু 1 এর গুণনীয়ক 1টি, তাহলে এটা মৌলিক সংখ্যার সংজ্ঞায় পড়ে না। তাহলে 1 কে আমরা কখনো মৌলিক সংখ্যা বলবো না, যেহেতু 1 এর গুণনীয়ক 1টি, এই জন্য 1 মৌলিক সংখ্যা না। একে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো, কিন্তু মৌলিক সংখ্যা বলবো না। আবার যৌগিক সংখ্যাও বলবো না। যৌগিক সংখ্যায় সবসময় 2 এর অধিক গুণনীয়ক থাকে। তো আমরা দেখি যৌগিক সংখ্যা কি জিনিস। কিছু যৌগিক সংখ্যা আছে, এই যৌগিক সংখ্যার গুণনীয়ক গুলো কি কি আমরা একটু লক্ষ্য করি। তো আমরা যদি কিছু যৌগিক সংখ্যা দেখি, 4, এই 4 কে 4 অক্ষে 4, আবার 2 দুগুণী 4। তাহলে 4 এর যে গুণনীয়ক আমি পেলাম সেটি আছে 1 পেয়েছি, 2 পেয়েছি, 4 পেয়েছি। অর্থাৎ আমরা এই 4 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আবার 4 দিয়ে ভাগ করা যায়। তো 4 এর গুণনীয়ক কয়টি পেলাম? 3টি। তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি পেয়েছিলাম? 2টি। 2টি গুণনীয়ক থাকলে সেটি মৌলিক সংখ্যা, 2 এর অধিক গুণনীয়ক থাকলে সেটি আছে যৌগিক সংখ্যা। তাহলে আমরা এইগুলোকে, এই 4 কে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি। আগের যে আলোচনাগুলো, আগের যে উদাহরণগুলো দেখালাম সেগুলো ছিল আমাদের মৌলিক সংখ্যা, আর এখন যেগুলো দেখাচ্ছি যৌগিক সংখ্যা। একই নিয়মে 6 কে যদি দেখি তাহলে 6 কে 6, আবার 3 দুগুণী 6। অর্থাৎ 6 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়। ভাগ করা বলতে আমি এখানে বুঝাতে চেয়েছি নিঃশেষে বিভাজ্য, কোনো অবশিষ্ট থাকবে না, দশমিক বিন্দু হবে না। তাহলে আমরা যদি এখানে 6 এর গুণনীয়ক গুলো দেখি তাহলে এখানে 6 এর গুণনীয়ক 1, 6 এর গুণনীয়ক 2, 6 এর গুণনীয়ক 3, 6 এর গুণনীয়ক 6। তাহলে 6 এর গুণনীয়ক পেয়েছি আমরা এখানে 4টি। তাহলে 2 এর অধিক গুণনীয়ক যদি থাকে সেগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা। তাহলে আমি আরেকটি যৌগিক সংখ্যা দেখাই। আমরা 12 কে যদি কি সংখ্যা সেটি যদি দেখি তাহলে 12 কে 12, 3 এর 4 এ 12, আবার 3 এর আগে আমি 2 দিয়ে দেখি, 2 দিয়ে ভাগ করা যায় নাকি। 6 দুগুণী 12, আবার 3 এ 4 এ 12।
অর্থাৎ 12কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, বাবা 12 দিয়ে ভাগ করা যায়। তাহলে 12 এর যে গুণনীয়ক গুলো আমরা পেয়েছি সেগুলো আছে 1, 2, 3, 4, 6 এবং 12। তাহলে এখানে 12 এর গুণনীয়ক আমরা পেলাম 6টি। তো যাই হোক, যৌগিক সংখ্যার উদাহরণ হচ্ছে যে 2 এর অধিক গুণনীয়ক থাকতে পারে, অর্থাৎ 2 এর অধিক গুণনীয়ক হতে হবে, এটি হচ্ছে যৌগিক সংখ্যার শর্ত। তাহলে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে আলোচনা করলাম এবং দেখলাম যে মৌলিক এবং যৌগিক সংখ্যা কাকে বলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন এই গুণনীয়ক বলতে ভাগ করা যায়, যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য, এইগুলোকে আমরা গুণনীয়ক বলি। বারবার মনে রাখতে হবে যে মৌলিক সংখ্যার 2টি গুণনীয়ক থাকে আর যৌগিক সংখ্যার 2 এর অধিক গুণনীয়ক থাকে। আর 1 এর 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, অর্থাৎ 1 এর 1টি গুণনীয়ক আছে, এই জন্য 1কে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো, কিন্তু মৌলিক সংখ্যাও বলবো না, যৌগিক সংখ্যাও বলবো না। তো আমরা এখন দেখি সহমৌলিক সংখ্যা কি। আমরা দেখি সহমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি জিনিস? আমি যদি এখানে চার্ট তৈরি করি, তাহলে আমরা যদি আগের মতো লিখি এখানে সংখ্যা, এখানে লিখি গুণনীয়ক, আমরা যদি এখানে 4কে আমরা বিশ্লেষণ করি, তাহলে 4 অক্ষে 4, আবার 2 দুগুণী 4। তাহলে 4 এর গুণনীয়ক পেলাম 1, 2, 4 নিজে। এখন যদি আমি 5 দেখি, 5 অক্ষে 5, তাহলে এখানে 5 এর গুণনীয়ক পেলাম কত? 1 এবং 5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহমৌলিক সংখ্যা হচ্ছে যদি কোন সংখ্যা দ্বয়ের মধ্যে 1 ছাড়া অন্য কোন সাধারণ গুণনীয়ক না থাকে। অর্থাৎ সাধারণ গুণনীয়ক বলতে এখানে আমরা সহজ বাংলায় বলি যে কমন গুণনীয়ক। তাহলে আমরা 4 এর মধ্যে 1 এবং 5 এর মধ্যেও 1 আছে, এই যে কমন গুণনীয়ক 4 এবং 5 এর মধ্যে কমন একটি গুণনীয়ক লক্ষ্য করলাম 1। তাছাড়া 4 এর গুণনীয়ক 2 আছে, এখানে 2 গুণনীয়ক নাই। 4 এর গুণনীয়ক 4 আছে, এখানে গুণনীয়ক 4 নাই। তাহলে 4 এবং 5 এর মধ্যে কমন একটি গুণনীয়ক পেয়েছি আমরা 1। তো এই জাতীয় কোন সংখ্যার মধ্যে যদি কমন গুণনীয়ক অর্থাৎ সাধারণ গুণনীয়ক 1 থাকে, তাহলে এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা সহমৌলিক সংখ্যা বলি। তো আমি আরেকটু উদাহরণ দিই। মনে করি 8 এবং 9, 8 অক্ষে 8, 4 দুগুণী 8, আবার আর হয় না, তাহলে 8 এর গুণনীয়ক 1, 2, 4, 8। আমি যদি 9 এর গুণনীয়ক দেখি, 9 অক্ষে 9, আবার 3 3কে 9। তাহলে আমরা যদি 9 এর গুণনীয়ক দেখি 9, তাহলে এখানে আছে 1 আছে, 3 আছে আর 9 আছে। এখন
এই যে 8 এবং 9 এই দুটি সংখ্যা আমরা দেখছি, এই দুটি সংখ্যার মাঝে কমন একটি গুণনীয়ক আছে 1। এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 4 আছে, এখানে 4 নাই, আবার এখানে 8 আছে, 8 নাই, এখানে 9 আছে, ওখানেও 9 নাই। তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক 8 এবং 9 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। তাহলে এই জাতীয় সংখ্যাগুলোকে, যাদের মধ্যে, যে সংখ্যাগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক 1 থাকে, 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা সহমৌলিক সংখ্যা বলি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় মৌলিক, যৌগিক ও সহমৌলিক সংখ্যা সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। তোমাদের একটু বাড়ির কাজ দিচ্ছি, এটি তোমরা অবশ্যই করে আনবে। বাড়ির কাজ আছে, তোমরা 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক ও যৌগিক সংখ্যাগুলো আলাদা আলাদা একটি চার্ট তৈরি করো। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক আর যৌগিক সংখ্যাগুলোর আলাদা আলাদা একটি চার্ট তোমরা সামনে ক্লাসে তৈরি করে আনবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আজকের মতো এখানে ক্লাসটি সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সুন্দর থেকো। আগামীতে আবার দেখা হবে, আগামীতে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। আজ আর নয়, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।